প্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ে। সঙ্গে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে থাকি। আজ মহান মে দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হলো। দুটি খবর দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করতে চাই। প্রথমেই ইতিবাচক একটি খবর। শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। 15% শ্রমিকের সম্মতি থাকলে সংশ্লিষ্ট কারখানায় ট্রেড ইউনিয়ন করা যাবে, এটি গতকালকে আইনমন্ত্রী বলেছেন। আর দ্বিতীয়টি হলো, মে দিবসেই কর্মরত অবস্থায় রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত। এই বিষয়সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আজকে স্টুডিওতে আমাদের সাথে আছেন কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বাংলা বিচিত্রার সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি যেই দুর্ঘটনাটির কথা বললাম সেটি দিয়েই শুরু করতে চাই, যে বাংলাদেশে শ্রমিকরা যেখানে কাজ করেন কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থা কেমন বলে আপনি মনে করেন, রুহিন হোসেন প্রিন্স? ধন্যবাদ আপনাকে। আমি কথার শুরুতেই মে দিবস হয়তো শেষ হতে চলল, কিন্তু এই দিবসে বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমিক এবং মেহনতি মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা তাদের অধিকার অর্জনের জন্যে জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। এবং বিশেষভাবে এই কথাটা বারবার মনে করতে হয় যে আমরা গতানুগতিক অনেক দিবস পালন করি, এটা সে ধরনের দিবস না। কারণ শ্রমিকরা সেই 1886 সালে নিজের 8 ঘন্টা কাজ এবং পরের দিন যাতে আরও ভালোভাবে কার্যক্রম করতে পারে তার জন্যে বিনোদন এবং বিশ্রাম, সেই অধিকারের দাবিতে দীর্ঘ লড়াই করেছিল এবং জীবন উৎসর্গ করতে হয়েছিল। সুতরাং এই ধারায় সংগ্রাম এখনও চলছে। সুতরাং এই দিবসে শ্রমিকরা নিজেরা নিজেদের হিসাব নিকাশ করে এবং নিজেদের অধিকার আদায়েরও শপথ গ্রহণ করে। সুতরাং এই জন্যে এই দিবসটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আপনি এখানে যেটা বললেন, যদি এই খবরটা আমি হয়তো দেখার সুযোগ পাইনি অন্যান্য ব্যস্ততায়, কিন্তু কর্মক্ষেত্রে এটাই সত্য যে বাংলাদেশের আমাদের এই দেশে এখনো পর্যন্ত কর্মক্ষেত্রে অধিকাংশ জায়গায় আসলে নিরাপত্তাটা পর্যাপ্ত না। সাধারণভাবে কর্ম পরিবেশও যথাযথ না, যার জন্য দেখবেন যে তারা যে দাবিগুলো করে তার মধ্যে শব্দটা এইভাবে বলে যে শোভন কর্মপরিবেশ, ভালো কর্মপরিবেশ এই। কিন্তু যারা ঝুঁকিপূর্ণ কাজ করে প্রকৃতপক্ষে তাদের নিরাপত্তা ওইভাবে হয় না। যেহেতু আমাদের শ্রমিকের সংখ্যা বেশি, নানা কারণে প্রতিযোগিতা এবং অনেকে বাধ্য হয় একটা কার্যক্রম করতে, সেইখানেই ঝুঁকি নিয়েই তারা কাজ করে। এইটা একটা। আরেকটা আমার কাছে মনে হয় যে অনেক সময় এই আলোচনা যখন করি অনেকে বলতে চায় যায় কেন ঝুঁকিপূর্ণ কাজে। তো একটা সহজ জিনিস যে তার তো অনেক সময় অল্টারনেটটাই। আর একটা অনেক সময় একেবারে ভাগ্যের উপর অনেকে ছেড়ে দেয়, মানে আমাদের এই অসচেতনতা আছে যার জন্য তারা যায়। সুতরাং আপনার শ্রমিকের যে দাবিগুলোর কথা আমরা বলি তার মধ্যে কিন্তু এই দাবিটাও অন্যতম প্রধান দাবি, যে তার কর্মের একটা ভালো পরিবেশ এবং তার জীবনের পুরো গ্যারান্টি। একই সাথে এই কথাটা বলি আমরা যে একটা দুর্ঘটনা হিসাবে যেটাকে চিহ্নিত করা হয় এ ধরনের ঘটনায় অনেকগুলো ঘটনাকে কিন্তু বাস্তব তথ্য দিয়ে আমরা এটাকে দুর্ঘটনা বলি না, আমরা বলি এই যে হয়তো বা কাঠামোগত হত্যা বা এটা অসচেতনতাজনিত হত্যা, অথবা মালিক যে তার যে নিষ্পৃহতা তার কারণে হত্যাকাণ্ড, ঘটনার বিশ্লেষণ করে হয়তো আমরা বলি। কিন্তু আমি এই কথাটা তুললাম এই জন্যে যে একটা বড় দাবি আছে যেটা কিন্তু আপনি আইএলও স্বীকৃত, যে জায়গায় যদি কারোর আন্ডারে থেকে কারো কাজ করে এবং তিনি যদি দুর্ঘটনায় পতিত হয়ে মারা যান তাহলে কী পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আপনি সাধারণত জানেন, যদি এটা কারখানা বেসড আলোচনায় হিসাবে প্রধান আসে যে আমাদের দেশে সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে শেষ হয়ে যায়, কিন্তু সাধারণ ফর্মুলা এইভাবে অ্যাডপ্ট করা হয়েছে যে যদি কেউ তার এই ধরনের কোনো কার্যক্ষেত্র, কারখানা বা কোথাও যে কার্যের মধ্য দিয়ে তিনি এই ধরনের ঘটনায় মারা যায়,
তাহলে তার যে কর্ম বয়স ছিল, ধরুন 60 বছর যদি হিসাব করি, কেউ যদি 30 বছরে মারা যায়, তাহলে বাকি 30 বছরে সে যেটা আয় করতো, বা 40 বছরে মারা গেলে বাকি 20 বছরে যে তার যে আয়ের সংস্থান হতো, ওই সমপরিমাণ ক্ষতিপূরণের জায়গায় দিতে হবে। এটা কি আইএলও কনভেনশন? এটা এই জায়গাতে এখন এটা ক্ষতিপূরণের এটাই হচ্ছে একেবারে স্ট্যান্ডার্ড বলা হয়েছে। বাংলাদেশে এটা ওই রকম তো হয় না, সামান্য ছিল। বাংলাদেশ তো আইএলও কনভেনশনে আছে, কিন্তু বলছি যে এটা তো বাংলাদেশের হয়তো বাস্তবতা এটা হচ্ছে না। এমনকি আমি কথাটা বলার জন্য, রানা প্লাজায় দুর্ঘটনার পরে যেটা কোর্টে শরণাপন্ন হয়েছিল, যে একটা দুর্ঘটনা, এই ধরনের ঘটনা ঘটলে যে ক্ষতিপূরণ এটা একেবারেই কম হবে, এটাকে বাড়িয়ে দিতে হবে। তো এই ফর্মুলা নিয়ে আলোচনার মধ্যে কোর্ট কিন্তু এইটা না করে বাস্তবতা বিবেচনা করে, তারা, আমার যদি ভুল না হয়, তারা 14 লক্ষ প্লাস কথাটা বলেছিল। কিন্তু আপনি দেখবেন সেটাও বাস্তবসম্মত হচ্ছে না। আমি এই কথা বললাম তোলার একটাই কারণ, খালি টাকার প্রধান আলোচনা না, যে আমরা যদি এরকম একটা সেফটি ক্লজ রাখতে পারি, যে যিনি নিয়োগ দেবেন এই ধরনের ছোট জায়গায় হোক বড় জায়গায়, তার যদি একটা সেফটি ক্লজ থাকে, তখন কিন্তু ওই যিনি নিয়োগদাতা তিনি সচেতন হবেন, যাতে দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করলে তার একটা বড় দায় কাঁধে আসবে। এখন তো একটা নামে মাত্র, কর্মপরিবেশটা আরো নিশ্চিত করবেন। আমি বলছি যে এই সব কারণে জরুরি, এবং এটা দেখার দায়িত্ব তো সরকার, মানে রাষ্ট্র, তার পাহারাদার হিসেবে যে যখন ক্ষমতায় থাকে, তার অনেকগুলো উইংস আছে, তারা এই জায়গায় অনেক সময় যথাযথভাবে করে না। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ মনে রাখবেন, রাখতে হবে, এটা সবাই আমরা জানি, যে এই ধরনের শ্রমজীবী মানুষ মারা গেলে তার পরিবারের অন্যরা, তারা কিন্তু কাদারও বেশি সময় পায় না, কারণ চোখের পানি মুছবে নাকি কালকে খাবার জোগাড় করবে। দেখবেন যে একজন বড় লোকের কেউ মারা গেলে আত্মীয় স্বজনও কিন্তু টাকাওয়ালা হয়, এটা সাধারণভাবে আমি বললাম, সে অজস্র সময় কাঁদতে পারে, তার বাড়িতে বহু মানুষ এসে খাবার দাবার জোগাড় করে দিতে পারে, কিন্তু এই ধরনের সাধারণ গরিব মানুষের ওই জায়গাটা হয় না। এবং তাদের জন্য এই সেফটি ক্লজটা আরও বেশি রাখা দরকার বলে মনে করি। এবং আজকে মে দিবসেও এই যে কথাটা আপনি জানালেন, সুতরাং এটা তো কোনো একটা খারাপ খবরই। সুতরাং আমি মনে করি যে এই যে নিয়ম নীতিমালার মধ্য দিয়ে থাকার মধ্য দিয়ে তাদের কর্মনিরাপত্তার বিধানটা খুবই জরুরি কর্তব্য বলে আমার কাছে মনে হয়। তো আমরা একটু সুভাষ সিংহ রায়ের কাছে যাচ্ছি, যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম এবং পরে প্রিন্স ভাই ইলাবোরেট করলেন, এই যে কর্মপরিবেশের কথা আসলে, যে আমরা মোটা দাগে বাংলাদেশের কারখানা বা শ্রমিক এই জিনিসগুলো অনেকটা গার্মেন্টস ফ্যাক্টরি ফোকাসড হয়ে গেছে। অন্যান্য যেমন বেশিরভাগ দুর্ঘটনা এখন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, রানা প্লাজা ধসের পর কিন্তু এক ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, কর্মপরিবেশ একটু বেটার হয়েছে, ওই অ্যাকর্ড অ্যালায়েন্সের জন্য প্রেশারের কারণে সবগুলো সুন্দর হয়েছে, এবং বাংলাদেশে প্রচুর গ্রিন ফ্যাক্টরি হয়েছে, ওয়ার্ল্ডের বেস্ট ফ্যাক্টরিগুলো এখনও বাংলাদেশেই, তো টপ রেটেড ফ্যাক্টরিগুলো। তো কিন্তু আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে দুর্ঘটনায় যেই শ্রমিকগুলো মারা যাচ্ছে, বেশিরভাগই মারা যায় আসলে নির্মাণ শ্রমিকরা। এই জায়গাটায় আমরা কিভাবে উন্নতি করতে পারি, কিভাবে সামনে এগোনো যেতে পারে? যেহেতু একটা উদাহরণ কিন্তু আছে আমাদের সামনে, ভালো উদাহরণ, যে আমরা তৈরি পোশাক খাতে কিন্তু এই ডেভেলপমেন্টটা করেছি, তাহলে অন্য জায়গায় পারছি না কেন? অসংখ্য ধন্যবাদ। কমরেড ইউনিশন প্রিন্সকে আমার শুভেচ্ছা। দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছে তাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এই প্রশ্নের উত্তর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে দিয়েছেন, এবং একটি পত্রিকার শিরোনাম দেখলাম, তিনি মালিকদের প্রতি তার যে নির্দেশনা, যে বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন। সরি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। এবং আমরা যদি নজর দিয়ে থাকি, ইতিহাসের পাতা উল্টাই, মূলত 1889 সাল থেকে কিন্তু এই দিবসটি পালন হয়ে আসছে। এবং এই যে এত দীর্ঘ লড়াই সংগ্রাম, সেখান থেকে আমরা কতখানি অগ্রগতি অর্জন করেছি, কতটুকু শিক্ষা নিয়েছি। আমরা যদি অকৃতজ্ঞ না হই, আমাদের শ্রমজীবী মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা সবসময় ব্যক্ত করা উচিত। কেননা বাংলাদেশের এক পরিসংখ্যানে বলা হয়, 71-এর মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যারা যুদ্ধ করেছিলেন, যারা জীবন দিয়েছিলেন, তাদের প্রায় 85% হচ্ছে শ্রমজীবী মানুষ, কৃষকের সন্তান। এবং সেই কারণে আমাদের আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। এখন ভাবা দরকার যে অগ্রগতি কতখানি হয়েছে, আর কতটুকু আমরা ব্যর্থ হয়েছি, কিংবা সেদিকে নজর দিচ্ছি না। যে কারণে প্রধানমন্ত্রী বলছেন যে বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন। আপনি দেখেন গার্মেন্টস শ্রমিকদের পরিস্থিতি কেমন ছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রী সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে পরিস্থিতি কেমন ছিল, এখনকার পরিস্থিতি কতটা আছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন যে আমি
এতে একেবারেই সন্তুষ্ট না, কারণ তিনি মালিকদের উপরে কিন্তু চাপ প্রয়োগ করে আজকে 12,500 টাকা যে পর্যন্ত এসেছে, এটা কিন্তু তার একক অবদান। এবং এটা বলে রাখা দরকার যে এটা কিন্তু যারা আজকে যোগ দিচ্ছেন একেবারে তার পরের মাসে যে বেতন পাবেন সেই বেতনটি, এবং এই বেতন তাদের কর্মদক্ষতার উপরে বৃদ্ধি পাবে, এটা নিয়ে আলোচনা নাই বা করি। কিন্তু একটা কথা মনে রাখা দরকার যে আমরা কতটুকু আন্তরিক হয়েছি। এই আজকে সারা বাংলাদেশে আপনি যদি আপনার এনটিভির প্রতিবেদকদের কাছ থেকে শুনে নেন, যারা রাস্তাঘাটে ছিলেন, যারা মাঠে ময়দানে ছিলেন, তাদের কাছে যে তথ্য যদি আপনি সঠিক অর্থে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবেন যে তারা বেশ কিছুটা কষ্টই পেয়েছেন অনেক জায়গায়। এই তীব্র দাবদাহের মধ্যে আজকে মানুষকে রাস্তায় নামতে হয়েছে, শ্রমিকদেরকে রাস্তায় নামতে হয়েছে, এবং তাদেরকে অন্য দিনের মতনই কিন্তু পরিশ্রম করতে হয়েছে। এবং এই ঝুঁকিপূর্ণ কাজে যে আজকে যে অবস্থান, সেটার ব্যাপারে আমাদের আসলে নজর দেওয়া প্রয়োজন। এখন যারা আমাদের মানবতার সবক দেন, যে সমস্ত উন্নত রাষ্ট্রগুলো, নাম উল্লেখ নাই বা করলাম, তারা কিন্তু আপনি একটু আগে যে কথা প্রসঙ্গে বলছিলেন ILO কনভেনশন, বাংলাদেশ ILO কনভেনশন এবং প্রোটোকলে স্বাক্ষর করেছে অনেক আগেই, তারা কিন্তু এখনো পর্যন্ত স্বাক্ষর করেনি। অর্থাৎ তাদের ত্রুটিগুলো তারা কিন্তু দেখে না, কিন্তু মে দিবস পালনও করে না। তারটা বোধহয় একটা শ্রমিক দিবস আছে, সেটা সেপ্টেম্বরের দিকে। তার মানে এটা দাঁড়ায়, এই যে মাননীয় প্রধানমন্ত্রী একবার জাতিসংঘের সাধারণ অধিবেশন 2016 সালে আমার সেখানে থাকার সৌভাগ্য হয়েছিল, তিনি বক্তৃতায় বলছেন যে আপনারা উন্নত রাষ্ট্রগুলো যারা, তাদের দিকে তাকিয়ে তাদের কার্যকলাপ দেখে আমার মনে হয় আটলান্টিক মহাসাগরের এপারে একটা দৃষ্টিভঙ্গি, ওপরে একটা দৃষ্টিভঙ্গি। আজকের এই যে আমাদের শ্রমজীবী মানুষের উন্নয়নের যে কাজ করা প্রয়োজন সার্বিকভাবে, দল মত নির্বিশেষে, এটা আমরা কতটা করতে পারছি। দেখেন, শ্রমজীবী মহিলার সংখ্যা এখন 43% ওপরে, প্রায় 44% মতন মাননীয় প্রধানমন্ত্রী আজকে উল্লেখ করেছেন, এবং যেটা এক সময় অর্ধেক ছিল, 22% ছিল। এই যে শ্রমজীবী মহিলাদের যে আজকের যে অবস্থান, এটার পিছনে শুধুমাত্র কি সরকারি অবদান রেখেছে? সরকার এগুলোর পদক্ষেপের কাঠামো তৈরি করেছে, নীতি তৈরি করেছে, সরকারের কাজই তো নীতি এবং নীতি তৈরি করার ফ্যাসিলিটেট করা। এখানে তার মানে অন্যান্য সংস্থা কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলো তারা ভূমিকা রেখেছে। আজকে দেখেন, আওয়ামী লীগের যদি আপনি হিসেব করে দেখেন, কেন্দ্রীয় কমিটির 81 জন সদস্যের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীর অবস্থান কিন্তু সবচেয়ে বেশি আওয়ামী লীগে। এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা অগ্রগতির জায়গা, যেটা আমাদের নির্বাচন কমিশনের আইনেও আছে, সর্বত্রই বলা হচ্ছে যে আমরা ধীরে ধীরে এই শতাংশ বৃদ্ধি করার জায়গায় যাব। সেই জায়গায় আমরা কিন্তু দেখতে পাই যে আওয়ামী লীগে কিন্তু সে অগ্রগতির জায়গাটি হয়েছে। আচ্ছা, আমি দলের কথা আমি বাদ দিলাম। আপনি বেকারের সংখ্যা, শ্রমজীবী বেকারের সংখ্যা এখন 3% মতন। এখন এই পরিসংখ্যানকে ধরে যদি আমি কাজ করার চেষ্টা করি, তাহলে আমাদের নির্মম দৃষ্টিতে কাজ করতে হবে যে পরিসংখ্যান ব্যুরোর তথ্যটি কি সঠিক, না যাচাই বাছাই করার সুযোগ আছে, না সত্য যাচাই করে আমরা করব। কারণ এক সময় 2-3% ওপরে ছিল, বেশি দিন আগের কথা না। এই অগ্রগতির জায়গাটিতে এই যে শ্রমজীবী মানুষের যে অংশগ্রহণ, আমি প্রথমেই বলেছি, আপনি দেখুন তো বাংলাদেশের কোন আন্দোলনে শ্রমিকরা রক্ত দেয়নি? আপনি আদমজির শ্রমিকরা যদি এই সংগ্রামে যুক্ত না হতো, আমার মুক্তি সংগ্রামে যুক্ত না হতো, আপনি যদি টঙ্গীর শ্রমিকরা যদি একেবারে মুক্তিযুদ্ধের প্রথম প্রহরী কিংবা তারও আগে, আপনি 68, 69, 70 এই সময়তে আপনি দেখবেন ইতিহাসের পাতায় লেখা আছে শ্রমিকদের অবদান কতখানি। সেই জায়গাটাও মনে রেখে আমাদের কিন্তু কাজ করা প্রয়োজন। আমরা কতটুকু কাজ করতে পারছি সেটা দেখা প্রয়োজন। কারণ আপনি জানেন যে আমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট একটা তথ্য খুবই জরুরি থাকে, এবং যেই তথ্যের উপর ভিত্তি করে ফিলিপ কটলার তার SWOT, যেটাকে তিনি বিস্তৃত করেছেন সারা বিশ্বব্যাপী, যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, যে কোনো একটি প্রতিষ্ঠানের, যে কোনো একটি সংগঠনের তার কিন্তু এই SWOT দেখা উচিত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।
তো আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, এটা আমি আসতাম তো আপনি শুরুতেই কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা বলছিলেন। আজকে তিনি মে দিবস উপলক্ষে সরকারি একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে বক্তব্য রাখছিলেন। প্রধানমন্ত্রী সেখানে একটি কথা বলেছেন যে শ্রমিকদের অধিকার যারা হরণ করবেন তারা যদি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব হন, তাদেরকে যে বাংলাদেশ সরকার ছাড় দেবে না এবং দিচ্ছে না এরকম প্রমাণ আছে, দিচ্ছে না সরকার এরকম। তো আপনি আমরা একটু জানতে চাই যে একটু কৌতূহল যে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি কার কথা মিন করেছেন আপনি যখনই প্রধানমন্ত্রী? বলে ফেলেছেন দর্শক যারা আছেন সবাই বুঝে ফেলেছেন। মানে কিছু তো থাকে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। রাজনীতিবিদদের কোনো কোনো সময় প্যাসিভ ভয়েসেও কথা বলতে হয়, এবং এটা মানুষ কিন্তু পুরোটাই জলবৎ তরলং হয়ে যায়, বোঝেন। আমিও সেইভাবেই বলি। আপনি যারা মানুষের, বিশেষ করে শ্রমজীবী মানুষের, যেটা প্রচলিত অর্থে হকের টাকা যারা মেরে খায় সৃজনশীল কৌশলে, তাদের দক্ষতায়, সৃজনশীল দক্ষতায়, তারা কিন্তু যতই জ্ঞানী গুণী জন হোক না কেন, যতই সারা বিশ্ব তাদেরকে চিনুক না কেন, তারা সেই হিসেবে চিহ্নিত হবে। শ্রমিকদেরকে বঞ্চিত করে সেই হিসেবে চিহ্নিত হবে। আপনি দেখেন তো যে আপনি আদম যে শ্রমিকদেরকে বঞ্চিত করা হয়েছে 60-এর দশকে, 70 তার আগের থেকেই, এবং এই যে বঞ্চিত করেছে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই তাদের যে মনের কথাটা, এবং তাদের, আপনি যদি কারাগারে রোজনামচা পড়েন, বঙ্গবন্ধুর যে ডায়েরি থেকে দ্বিতীয় বইটি প্রকাশিত হয়েছিল, আপনি দেখবেন যে প্রতিটা পাতায় পাতায় কিন্তু এই কথাগুলো কিন্তু লেখা আছে। আপনি 6 দফার 7ই জুনের দিনটার বঙ্গবন্ধু কী লিখছেন, তিনি তখন তো কারাগারে, উনি কী লিখছেন, তিনি পত্রিকায় যা লিখেছেন, যতটুকু তাকে পত্রিকা দেওয়া হয়েছিল, সে জায়গায় তিনি বলছেন যে এই শ্রমজীবী মানুষের কোনো রক্তের যে দান, সে দান কখনো বৃথা যাবে না। তিনি এই জায়গায় লিখছেন যে আমরা আজাদি দেখে যেতে না পারি, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য একটি বাংলাদেশ আমরা রেখে যাব। তো একটা বিষয় বিরতির আগে আমরা একটু রহিন হোসেন প্রিন্সও উল্লেখ করেছিলেন, আমিও করতে চাই এবং আপনিও টাচ করেছিলেন, সেটা হলো যে বাংলাদেশের কিন্তু শ্রমিকদের অধিকার যেটি এটি আসলে তৈরি পোশাক শিল্প খাত ফোকাসড। হ্যাঁ, এটার উপরেই সবার নজর বেশি এবং গভর্নমেন্টও এই খাতেই নজর দেয় বেশি, কিন্তু অন্যান্য খাতগুলো কিন্তু সেরকমভাবে আসলে গুরুত্ব পায় না। যেমন আমি যতদূর জানি যে প্রায় 55টা শিল্প খাতের 55টা খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কোনো কাঠামোই নাই, এবং 16টা খাত আছে যাদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল অনেক আগে, কিন্তু এরপর আর এগুলো নতুন করে যে মজুরি নির্ধারণ করা হবে সেরকম কোনো উদ্যোগ নাই। যেমন আজকে পত্রিকায় দেখছিলাম যে পেট্রোল পাম্প শ্রমিকদের জন্য একটা মজুরি কাঠামো আছে, যেটি 1987 সালে সর্বশেষ মজুরি ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে বছরের পর বছর যাচ্ছে, কোনো ধরনের মিটিং হয় না, মিটিং হয় হয়তো, মিটিং ডাকা হয় কিন্তু মালিকপক্ষ আসেন না। এবং 55টি শিল্প খাত যেটি বললাম, যেটি নিম্নতম মজুরি কাঠামোই নাই, সেটির মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু খাত আছে, যেমন সিমেন্ট, সিরামিক্স, ব্যাটারি, এরকম শিল্প খাত আছে। তো এগুলোর দিকে কি গভর্নমেন্টের একটু নজর দেওয়া উচিত না, আপনি কি মনে করেন? না, সরকার যে নজর দিচ্ছে না তা না। আমি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভাষণের যে অংশটি পত্রিকাগুলোতে অনলাইনে যারা শিরোনাম করেছে, সেখানে আরেকটা কথা তিনি তার আগে বলেছেন যে যে শ্রমিকরা তাদের কঠোর শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে মালিকদের জীবন জীবিকা উন্নত করে অথবা বিলাসী জীবনযাপনের সুযোগ করে দিচ্ছে, সেখানে তারা বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষভাবে নজর দেবেন, সেটাই আমি চাই। এটা কিন্তু প্রধানমন্ত্রী প্রতিনিয়তই বলেন। সেটাই কিন্তু আপনি যে বলছেন, আমি ডেভেলপমেন্টটা তো চোখে দেখছি। আমি একটি উৎপাদন এবং বিপণন প্রতিষ্ঠানের সাথে যুক্ত, এবং দীর্ঘ 30-32 বছর যাবত আমি ওষুধ উৎপাদনের কথা বলছি। আমাদের প্রতিষ্ঠানে কিংবা আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমাদের কিন্তু কোম্পানির চেয়ারম্যান থেকে শুরু করে একদম শ্রমিকদের তার যে মর্যাদার জায়গাটি,
এবং আমাদের যে খাবার, উন্নত মানের যে খাবারটি, আমাদের দুপুরবেলা যে খাবারটি, একই খাবার কিন্তু পরিবেশিত হয় একই পরিবেশে। ওখানে যে আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খাচ্ছেন একই সাথে বসে। এই পরিস্থিতি কিন্তু অগ্রগতি হয়েছে, কিন্তু আপনি যেগুলো উল্লেখ করলেন সেগুলো আরও বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। সেই নজর দিতে গেলে আমাদের সবাই মিলে কিন্তু এই ব্যাপারে ক্রিয়াশীল হতে হবে। আমরা একটা অংশের কথা বলছি বটে, অগ্রগতি তখনই হয়, এই যে বাংলাদেশে এত অগ্রগতির জায়গায় এসেছে, এটা সবাই মিলিত প্রচেষ্টায় কিন্তু এসেছে, সরকার পথ দেখিয়েছে। সেইটার জন্য আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। আপনি যে কোনো ঝুঁকিপূর্ণ পেশা, আমার অভিজ্ঞতা হয়েছিল, আমি আইআইটি খড়গপুরে একটি কাজে শিক্ষা কার্যক্রমে গিয়েছিলাম, বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্টে। আমি সেখান থেকে আমাদেরকে পাঠানো হয়েছিল জামশেদপুরে টাটার স্টিল কোম্পানিতে। সেই স্টিল কোম্পানির শ্রমিকদেরকে যেভাবে তাদেরকে নানান রকম সুযোগ সুবিধার ব্যাপারে খুবই যত্নশীল আমাকে অভিভূত করেছে। আপনি দেখবেন ভারতে অনেক শিল্পপতিরা নতুন করে এসেছে, আদানি গ্রুপ এসেছে, আপনি রিলায়েন্স এসেছে, কিন্তু টাটার সেই ধারাবাহিকতা কিন্তু তারা কিন্তু রতন টাটা কিন্তু রক্ষা করতে পেরেছে। এবং তারা দেখবেন এই কোভিডকালীন সময়ে একেবারে কোভিডের প্রথম 7 দিনের মধ্যে 10,000 কোটি টাকা কিন্তু রতন টাটা কিন্তু দিয়ে দিয়েছে সরকারের সেই স্বাস্থ্য সেবার যে। না, কিন্তু বাংলাদেশে তো এই ধরনের উদাহরণ খুব একটা চোখে পড়ে না। সেইটাই আমাদেরকে অগ্রগতির জায়গা করতে হবে, সেই জায়গায় আমরা নজর দিতে। মাননীয় প্রধানমন্ত্রী সেটাই বলছেন। আপনি দেখেন টাটার বিজ্ঞাপনগুলো যদি খেয়াল করে দেখেন, টাটা তখন বিজ্ঞাপন দেয় বিভিন্ন জায়গায়, তারা লেখে যে আমরা স্কুলের ছাত্রদের জন্য মাঠ তৈরি করি, আমরা ল্যাবরেটরি তৈরি করি, অনেকগুলো কিছু বলে এসে তারা শেষে বলে আমরা স্টিলও বানাই। অতএব দৃষ্টিভঙ্গির ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমি আরেকটা বিষয় যাচ্ছি, আজকে আমরা সারাদিনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নানান ধরনের কর্মসূচি ছিল। তো সেখানে শ্রমিকরা বিভিন্ন ধরনের নিজেদের দাবি দাওয়া বঞ্চনার কথা বলেছেন। তো একটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে বাংলাদেশের সরকারি একটা নির্দেশনা আছে বা আইন আছে কিনা আমি বলতে পারছি না, বাট নির্দেশনা আছে এবং এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে যে মাতৃত্বকালীন ছুটির বিষয়ে। এটি সরকারি দপ্তরগুলো, সরকারি কর্মচারী যারা আছে তারা 6 মাস পাবে, এটা সরকারি নির্দেশনা এবং সেটা সুন্দরভাবে পালিত হচ্ছে। এমনকি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও পালিত হচ্ছে এবং আমি গর্বের সহিত বলতে পারি যে আমাদের প্রতিষ্ঠানেও পালিত হয়। কিন্তু শ্রমিকদের বেলা এটা 4 মাস। তো এই জায়গায় বৈষম্যটা কেন, আমি একটু রহিন হোসেন প্রিন্সের কাছে জানতে চাই। আমি আপনার ওই কথার সাথে এখানে অনেকগুলো আলোচনা ছোট ছোট করে দিয়ে একটা মন্তব্য করি বাস্তবতা বিবেচনা করে। প্রথমে শ্রমিক নিয়ে যে পয়েন্টটা বললেন, এটা শ্রম আইনের এবং এই যে সংশোধন, আপনি শুরুতে একটা কথা বললেন, আমরা যে শ্রম আইনের আরও যত সংশোধনী দাবি করি তার মধ্যে এটা আছে। ওয়াই 4 মাস, ওয়াই নট 6 মাস, একটা পয়েন্ট বললাম প্রসঙ্গক্রমে। কিন্তু এইবার আমি আসি মুক্তিযুদ্ধ, আমাদের শ্রমিকদের অবস্থান, 69 গণঅভ্যুত্থান, কে না জানে এই কথাকে জোরের সাথে বলা দরকার যে শ্রমজীবী মানুষের এই সংগ্রাম, মানে এইগুলো ছাড়া শুধু তার অধিকার আদায় না, শুধু উন্নয়নের চাকা না, গণতন্ত্রের সংগ্রাম সহ কোনোটাই আমরা বিজয় অর্জন করতে পারিনি। আমাদের সংবিধানের 2টা দিক একটু উল্লেখ করি। আমাদের সংবিধান কিন্তু স্পষ্ট করে বলা আছে শ্রমিক এবং মেহনতি মানুষের শোষণ মুক্তির অবসান ঘটানোর কথা। আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে কর্মের গুণাগুণ বিবেচনা করে তার মজুরি নির্ধারণের কথা। এই 52 বছরে ওই যে অপ্রাতিষ্ঠানিক খাত 80% শ্রমিকের, তা অন্তত পক্ষে ধরেন এত আমরা করছি, তার ন্যূনতম জাতীয় মজুরি তো একটা ঘোষণা করতে হবে। এইটা ঘোষণা করলে আপনি এই যে যত খাতের কথা আপনি উল্লেখ করলেন সহ, যেটা আমরাও বলি, তাহলে আপনি একেবারেই আমাদের কাজের বাসায় যিনি সহায়তা করেন সে সহ সবার ক্ষেত্রে ওই ন্যূনতমটা বাস্তবায়ন হবে। এবং টাইম টু টাইম ধরুন ওষুধ শিল্প সেখানে আরও বেশি হবে, অন্য জায়গায় বেশি হবে। তাহলে সেইটা পর্যন্ত বাস্তবায়ন করতে পারলাম না, তাহলে এইটা তো দায়িত্ব রাষ্ট্র এবং তার পাহারাদার সরকারের। আমাদের আজকের কিন্তু এই যে পুরো যে মে দিবস করলাম তার অন্যতম প্রধান দাবি এটা, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। জাতীয় মজুরি কমিশন তারা এই যে মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে টাইম টু টাইম
তার বাড়ানোর কাজটা করবে। এটি একটা জরুরি দায়িত্ব বলে মনে করি। সমাজের অন্যান্য ক্ষেত্রে যেমন রেশন ব্যবস্থা, ন্যায্য মূল্যের দোকান সহ আরও দাবি আছে, সেটা আমি একটু পরে আসি। তার মানে আমি ভিত্তি করছি যে আমার সংবিধানে কিন্তু আমার শ্রমিকদের যে কথা আছে ওইটা বাস্তবায়ন না করে অন্য কথা বলার থেকে এইটা বাস্তবায়নে যা যা করা দরকার, ধরুন শ্রম আইন সংশোধন, আমি বড় দাগের আলোচনায় পারছি না, ওই যে 15% আর যেটা আছে এটা আমেরিকা বললো এই জন্যই আমি জানি না ওইটা জোর দিচ্ছে, কিন্তু আমরা যে অনেক দিন ধরে বলছি এখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ তারা যে বলছে সেটাই কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না। ওইখানে যেমন আপনার ধরেন ধর্মঘট করলে শ্রমিকের উপরে যে ধরনের ফাইন বলা হয়েছে মালিকের ক্ষেত্রে কম, আপনি দেখবেন গ্র্যাচুইটির ব্যাপারে ওটা অ্যাবসলিউটলি ছেড়ে দেওয়া হয়েছে মালিকের উপরে, তাহলে এটা কী হলো? মানে এই ধরনের অনেক আছে, মাতৃত্বকালীন ছুটি বললাম, এই ধরনের অনেক ধারা আছে যেটা অগণতান্ত্রিক। এইটা সংশোধন না করলে এটা শ্রম আইন কখনো গণবান্ধব শ্রম আইন হবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, দুই একটা শব্দ আমি খেয়াল রাখার জন্য বলি। দেখেন এখানে একটা আলোচনা আসলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বিলাসিতা কমিয়ে নজর দেওয়া। এখন আমি বলি হ্যাঁ এটা তো ভালো কথাই বটে, এবং আপনি এটা উল্লেখ করেছেন, এটা তো বারবার বলা হচ্ছে, আমরা দেখছি কোথায়। আসলে এটা আমি দেখবেন এটা আশা করছি না এই কারণে, কারণ দুই একজন হয়তো কথা শুনে একটু চেষ্টা করবে, কারণ এটা পুরো কাঠামোটা কেমন তার উপরে নির্ভর করে। দেখেন এইবারে যখন এই যে গার্মেন্টসদের বেতন নিয়ে কথা হলো, কি করেছে এবং তাতে ফল কি হয় আপনারা জানেন। আপনি একটু স্মরণ করতে চাই, আপনাদের মাধ্যমে জেনেছি তাদের যে সমিতি আছে সেই সমিতির মিটিংয়ে তো একজন বক্তৃতা করে বললেন যে আমাদের সব কাজ স্মুথ করে দেন, আমাদের সোকল্ড স্পিড মানি মানে ঘুষ দুর্নীতি যদি না দিতে হয়, যত সময় যাতে আমরা সব কাজ করতে পারি, তাহলে যা আপনি বলছেন তার থেকে বেশি বেতন দিতে পারবো, এইটা কিন্তু বলে। আমাকে আজকে একজন মালিক বলছিল যে 500 কোটি টাকার উপরে যদি যে গার্মেন্টস মালিকানার দিন হয়, তারা যে পরিমাণ বেতনের জন্য যত % খরচ করে তার চেয়ে বেশি খরচ হয় ঘুষ এবং অন্যান্য খাতে, এইটা কমালে কিন্তু দিতে পারে। তাহলে আমি বলবো যে বিলাসিতা কমানোর থেকে আজকে নিশ্চিত করুক গভর্নমেন্ট যে তার কোনো দপ্তরে ঘুষ দুর্নীতি কোনোটা হবে না। ধরেন আপনি একটু মাল ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে জটিলতা হলে তো জানেন ওইখানে যে ড্যামারেজ দিতে হয়, তো ওই ড্যামারেজের ওইখানে কোনো আটকে থাকবে না বা হ্যালোর জন্য দেরি করবে না, তাহলে কিন্তু কাজটা করতে হবে। প্র্যাকটিক্যাল কাজের জায়গায় আসা দরকার বলে কথাটা বলছি, যে সেইটা ছাড়া আপনি পারবেন না। ছাড় দেওয়া না দেওয়া এটা দেখেন আসলে যত কথা বলি না কেন এটা নির্ভর করছে যে আমি কাদের উপরে সিদ্ধান্ত কি বলে নির্ভর করছে। আপনি আমাদের ভোট নিয়ে আমি আলোচনা করলাম না, সংসদের চেহারা দেখেন কারা, আপনি চেহারা দেখেন কারাই ফুললি রাজনীতিতে ডমিনেট করছে, সে ক্ষমতাসীন দল বলেন আর ক্ষমতাসী দলগুলো বলেন, তাহলে তাদের কথার বাইরে যাই কি আপনি কিছু করতে পারবেন? যেমন আমি তো একটা ডিমান্ড আজকে করছি সারাদিন ধরেই, যে গত কোভিডকালীন সময়ে এই শ্রমিক গার্মেন্টসদের কথাটা আসলো যে 5,000 কোটি টাকার প্রণোদনার গল্প আমরা শুনেছি না, ওইটা একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, কোথায় কত টাকা কিভাবে শ্রমিকের জন্য করা হয়েছে, কোন মালিক কি করেছে, সেই টাকা কোথায় কিভাবে ব্যবহৃত হলো। আপনি একটা ছোট কেস নেন, কেস নিলেই কিন্তু আপনি জিনিসটা পেয়ে যাবেন। এটাই আর সবচেয়ে নজর দিতে হবে, যেটা সেই আলোচনা এবার আজকে আরও জরুরি, অপ্রাতিষ্ঠানিক খাতগুলোতে কিভাবে আজকে একেবারে শ্রমিক বান্ধব, শ্রমবান্ধব এবং ওইখানকার পরিবেশ বান্ধব পর্যায়ে যাবে। সেইটা না করলে কিন্তু আসলেই আমাদের এই খাত দিন যত যাচ্ছে এই খাতগুলো বাড়ছে এবং বাড়বেও, সেটা কিন্তু আপনি নজর দেওয়াটা একটা জরুরি। প্রাতিষ্ঠানিক খাতেই নিশ্চিত করতে পারছি না, নিশ্চিত তো আপনি পারবেন না, ওই যে বললাম আপনার নীতিমালা কি, ওই যে বললাম প্রাতিষ্ঠানিক দূরে থাক, আপনি সংবিধানের যদি ওইটা আপনি মেনে চলেন, এখন এই যে আবার কথায় কথা বেড়ে যায় বলে এটা বড় আলোচনা বলে আমি যাচ্ছিলাম না। ধরুন আপনি তাদের শোষণ মুক্তির অবসান করবেন, এটা কিন্তু আপনার ওত নেওয়া সংবিধানে বলা আছে। তা শোষণ মুক্তির অবসান করতে গেলে উৎপাদন যন্ত্রের উপরে কার মালিকানা প্রধান থাকবে সেটা তখন আপনাকে নির্বাচন করতে হবে। আপনি সংবিধান উল্টান এখনই গুগলে সার্চ দিয়ে, অর্থনৈতিক যে নীতিমালার কথা বলেছে আপনি যেটা মানছেনই না। অর্থনৈতিক নীতিমালা 1 নম্বর বলা হচ্ছে আপনার রাষ্ট্রীয় মালিকানা, 2 নম্বর বলা হচ্ছে সমবায়ী মালিকানা, 3 নম্বর বলা হচ্ছে আইনের দ্বারা নির্ধারিত অবস্থা দিয়ে ব্যক্তি মালিকানা। দেখেন আজকে শ্রমিকদের তো ট্রেড ইউনিয়নের অধিকার নেই। একসময় গল্প না, ওইটাই তো নতুন আমি আসছি, সংশোধন হচ্ছে পার্সেন্টেজ, কিন্তু আমি বলছি ওই পার্সেন্টেজ দিয়ে তো সব পাবে না। এখনো তো যেটা আছে গার্মেন্টসে আমরাই তো করি যে এটা আইনও করে নিয়ে আসতে পারি, কিন্তু যখন দেখবেন জোর করে বা পাশ টাস করাইলাম আমরা কোনোভাবে কথাবার্তা বলে, মালিক কিন্তু যারা নেতা কোনো না কোনো অজুহাতে চাকরি থেকে বাদ দিয়ে দিল। সেফটি ক্লজ আপনি খালি এটা করলেও কিন্তু পারবেন না, প্র্যাকটিক্যাল পজিশনটা ইজ ডিফারেন্ট। সেই জায়গায় নজর না দিলে হবে না। আমি একটু প্রসঙ্গের খাত বলছি, ধরেন এই যে ব্যাংক সেক্টর, নানা জায়গায় আমরা শ্রমিক ইউনিয়নের দুর্নীতি এই গল্পই কিন্তু এতদিন শুনে আসছি, তারাই নাকি সব শেষ করে দিছে। দেখবেন ওইখানে কি ছিল, দুর্নীতি ছিল ঠিকই অনেক ক্ষেত্রে, কিন্তু এখন কি হচ্ছে ব্যাংকগুলোতে ডাকাতি, লুটপাট কিনা হচ্ছে।
তাহলে আপনি কিন্তু যেই যে সুস্থ ধারার ট্রেড ইউনিয়ন সেই অধিকারগুলো খর্ব করার মধ্য দিয়েই লুটপাটের রাজত্বের পরিমাণ আরও বাড়াই দিচ্ছেন। টাকার কথা বলছেন, যদি আজকে যে পরিমাণ টাকা পাচার হয়ে গেছে আপনি যদি নিয়ে আসতে পারতেন, ঠেকাতে পারতেন, খেলাপি ঋণের নামে যেটা বাংলাদেশে চলছে, যার অফিসিয়ালের থেকে 3-4 গুণ বেশি বলে যে ডক্টর মঈনুল ইসলাম স্যার সহ ওনারা চ্যালেঞ্জ করে বলছেন, যারা বিষয়ক গবেষক, এই জায়গাগুলো করে আপনি যদি না আনতে পারেন তাহলে এই সব কথা বাদ থাকবে। এবং সেটা করতে গেলে ওই যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে যে কথাগুলো বলা আছে এখনো পর্যন্ত, ওই কথাগুলোর বাস্তবায়নের জন্য পুরো নীতিমালা ওই মুক্তিযুদ্ধের ধারার যে অর্থনীতি, সেই অর্থনীতির ধারাকেই করতে হবে। আপনি এইটা বাদ দিয়ে অন্য ধারা করলে তখন কিন্তু ওই যে বিশেষ বিশেষ ব্যক্তি গোষ্ঠী তাদের উপরে নির্ভর করে রাজনীতি করতে হবে। এবং মুক্তিযুদ্ধ শব্দটা খারাপ হলেও বলতে চাই, আপনি যতই মুখে উচ্চারণ করেন না কেন বন্ধক রাখছেন আপনি তাদের কাছে। সুতরাং সেইখান থেকে আমি শ্রমর কোনো আদায় করার জায়গাটা দেখবেন না। সুতরাং মাতৃত্বকালীন ছুটিও বিষয়টা তাই আপনি দেখবেন নানা অজুহাতে। আমি প্রসঙ্গক্রমে এটাই বলে এই পয়েন্ট শেষ করি, এই যে যদি 6 মাস, খুবই ইউনিক ডিসিশন, আমরা স্বাগত জানাই। এবং এইটা যদি আমরা দিতে পারি, এটা তো আমাদের জন্য একটা কি বলবো যে বিউটিও বটে, তাই না? কিন্তু দেখবেন এই পর্যায়ে চলতে থাকলে অনেক মালিক ভবিষ্যতে আমি জানি না যে নিয়োগের ক্ষেত্রে নতুন কি আইন করার চেষ্টা করবে, যদি আপনি মূল দৃষ্টিভঙ্গিটা ঠিক না রাখতে পারেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তো আমি ফিরতে চাই সুভাষ সিংহ রায়ের কাছে। তো এই যে আমি বিরতির আগে একটা জিনিস বললাম যে কিছু কিছু গুরুত্বপূর্ণ শিল্প এবং বড় শিল্প, যেমন সিমেন্ট শিল্প কিন্তু বাংলাদেশে এখন খুবই বড় শিল্প এবং ভারী শিল্প হিসেবে পরিচিত, সিরামিক্সও কিন্তু সেরকমই। তো এই রকম শিল্পের শ্রমিকদের জন্য মজুরি কাঠামো নাই। তো সেই জায়গাটায় আপনি কি বলবেন যে কেন এটা এতদিনেও করতে পারছে না? আচ্ছা, আপনাকে একটা কথা আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে একটা কথা উল্লেখ করেছেন, আমি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী না, আমি বঙ্গবন্ধুর কন্যা। এবং সেটা হিসেবে আমি বিবেচনা করতে এবং নিজেকে পরিচয় দিতে আমার ভালো লাগে। আপনি খেয়াল রাখবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 1957-58 এই যে সময়কালে তিনি কিন্তু টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ। এবং এই মাটিতে সর্বপ্রথম কোনো বাঙালি টি বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন। এবং এই সময়ে তিনি যে অল্প সময়ে যে কাজগুলো করে গেছেন, আজকে এখনও চা শ্রমিকরা আপনার বছরের পর বছর, দশকের পর দশক শুনে আসা তার পূর্বপুরুষদের কাছ থেকে এই গল্পটা কিন্তু হ্যাঁ, কারণটা কি? কারণটা হচ্ছে কেননা এক সময় এই শ্রমিকদের যারা কোনো থানায় যে মামলা করা কিংবা নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার কোনো সুযোগই ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেইটা প্রতিষ্ঠিত করে গেছেন। একবার এক নেতা, তিনি একসময় আওয়ামী লীগের নেতা ছিলেন, পরে জাতীয় পার্টির সময় জাতীয় পার্টির নেতা হয়েছেন। ওই এই চা বাগান এলাকায় যেখানে ভোটার আছে, তা জিজ্ঞেস করছেন এই শ্রমিক নেতাকে, লক্ষিয়া আমি তো ভোটে দাঁড়িয়েছি। বলে অবশ্যই বাবু, তোকে তো ভোট দিতেই হবে, তুই তো আমার মালিক আছিস। তা মার্কা কি রে বাবু? নৌকা আছে তো? তখন বলছে না, আমার মার্কা চেঞ্জ হয়ে গেছে, লাঙ্গল। বলে ওটা আমি পারবেক না, তুই আমার মালিক আছিস, তোরে পূজা করব, আমি নৌকা ছাড়া কাউকে ভোট দিব না। তারপরে নৌকা তোরে কি দিয়েছে? বলে নৌকা আমাকে থানা দিয়েছে, আমি নৌকাকে থানা দিব। মানে তাদের ভাষায় আমি নৌকা আমাকে অধিকার দিয়েছে, আমি নৌকাকে অধিকার দিব। এই যে বিষয়গুলো, এটা আমাদের সবারই মাথায় রাখতে হবে। কমরেড রোশন প্রিন্স কিন্তু যথার্থই বলেছেন যে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা খুব জরুরি এবং কোন কোন ক্ষেত্রে এর ব্যত্যয় আছে এগুলো চিহ্নিত করা খুব জরুরি। আমি এই যে আমাদের যে অগ্রগতি, সেটা নিয়ে কি সন্তুষ্ট থাকবো নাকি যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে এবং অবশ্যম্ভাবে কাজ করা প্রয়োজন, সেই জায়গাগুলোতে কিন্তু মনোনিবেশ করতে হবে। এই আপনি তো উল্লেখই করলেন যে সমস্ত জায়গায় এখন সিমেন্ট শিল্প অনেক বিস্তৃত হয়েছে এবং বাংলাদেশের বিজ্ঞাপন খুললেই কিন্তু সিমেন্টের বিজ্ঞাপন বেশি দেখা যায়, কিন্তু শ্রমিকদের অবস্থাটা দেখেন, মালিকরা সেই ব্যাপারে যত্নশীল কিনা এবং এটা ঝুঁকিপূর্ণ শিল্প। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, যেমন আমি টাটা স্টিলের উদাহরণ কেন দিয়েছিলাম, লোহা তখনই স্টিলে পরিণত হয় 22,000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে।
এবং একেবারে ওই যেখানে দাঁড়িয়ে লোহাটা উত্তপ্ত হচ্ছে তার পাশের যে যারা কাজ করছেন তাদের প্রত্যেকটার ব্যাপারে নজর রাখছে টাটা স্টিল, এবং তাদের যে একজন যে ক্ষতি অগ্নিকাণ্ডের শিকার হয়নি এমন ইতিহাস নাই, আছে। মানে ঘটনা যে ঘটেনি কয়েকটা না, ঘটছে না তাও না, কিন্তু এটার জন্য তারা যে পদক্ষেপগুলো নেয় এবং প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নেয়, এবং তারা যে বিষয় হলো যে আপনি কতটা ক্ষতি কতটা কমিয়ে আনতে পারছেন, যেটা প্রিন্স ভাই প্রায় বলেন আমি কতটা কমিয়ে আনতে পারছি, হ্যাঁ দৃষ্টিভঙ্গির ব্যাপার কিন্তু এটা, এবং এটা মালিক পক্ষের কাজটা কিন্তু খুব জরুরি। কিন্তু মালিক পক্ষ তো বাধ্য করবে সরকার। 5,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী যে কোভিডকালীন সময়ে প্রথমেই যে গার্মেন্টস মালিকদেরকে দিলেন, তার উনি উল্লেখ করেছিলেন যে আপনারা যাতে শ্রমিকদের বঞ্চিত না করেন, কোভিডের এই সুযোগে এই মানে আপনাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এইটা বলে, কিংবা এই দুর্যোগের সময় শ্রমিকরা যেন অনাহারে না থাকে, যেখানে প্রথমে কিন্তু বেতন দিবার লক্ষ্যেই কিন্তু ওরা কিন্তু এই কাজটি করেছেন। এখন কতটা করেছেন কতটা করেননি শ্বেতপত্র প্রকাশের কথা বললেন, আপনার কি মনে হয় যে এটা সুষ্ঠুভাবে বণ্টন হয়েছে? সব ক্ষেত্রে তো হয়নি, আপনি তো আমরা স্বীকার করতেই হবে। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি মানুষের কাছে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, অর্থ পৌঁছে দেওয়া, এটাতে ভুল মোবাইল নাম্বার দিয়ে তারা সরকারের রাষ্ট্রযন্ত্রকে প্রলুব্ধ করেছিল, কিংবা এই জায়গায় কিন্তু নিয়ে গিয়েছিল, কিন্তু সরকার সে ব্যাপারে নজরদারি রেখেছিল, যে কারণে সমালোচনা হয়েছে এবং গণমাধ্যমে উঠে এসেছে, অনেকে কথা বলেছেন, এগুলো কিন্তু মান্যতার মধ্যে নিয়ে আসা হয়েছে, যে কারণে অনেকে বাদ গিয়েছে। তারা অপরাধের উদ্দেশ্য নিয়ে থাকলেও পরবর্তীতে কিন্তু করতে পারেননি। অতএব এই কাঠামোটা খুব জরুরি, আমরা কাঠামো যদি ঠিক করতে পারি, আপনি দেখবেন আগামী বছর এই 1 মে আলোচনাটা আমরা দেখবেন আমরা আরও স্বস্তির সাথে করতে পারবো, বলতে পারবো আমাদের শ্রমিকরা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, এটা দেখতে হবে আমাদেরকে। আমরা আরেকটা বিষয় আছে, আমি প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য থেকে আরেকটি বিষয়ে উনি সিগনিফিকেন্ট বলেছেন যে বিশেষ করে মালিকদের তো আহ্বান জানিয়েছেনই, শ্রমিকদের প্রতিও একটা আহ্বান ছিল ওনার, যে কোন ধরনের যে প্রতিষ্ঠানে আপনি আপনাকে অর্থ আপনার রুটি রুজির ব্যবস্থা করছে সেই প্রতিষ্ঠান ক্ষতি না করেন। এবং কিন্তু আমরা রহিন হোসেন প্রিন্স আপনাকে একটু আপনার কাছে জানতে চাই যে অতীতে কিন্তু দেখেছি যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া আদায়ের জন্য শ্রমিকরা হয়তো বিক্ষোভ করেছেন, কিন্তু দেখা গেল অনেক ক্ষেত্রে নিজের ফ্যাক্টরিটাকেই ভাঙচুর করছেন, তারা ক্ষতি সাধন করছেন। তো এই জায়গাটায় কিভাবে শ্রমিকদেরকে আরও সচেতন করা যায়, সেই জায়গাটায় আপনি যেহেতু কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, আপনার শ্রমিকদের নিয়েই বেশি কাজ করেন, তো শ্রমিক অধিকার নিয়েই বেশি কাজ করেন, তো আপনি কিভাবে বলবেন যে আমরা এটা কিভাবে নিশ্চিত করতে পারি? আমার মনে হয় এটা খুবই সহজ কাজ, মানে কথাটা কঠিন, কিছু বাস্তবতা আছে, কিন্তু আমি সহজ বললাম, সহজই আমি খুব দায়িত্ব নিয়েই সহজ বলছি। এই কারণে যে কারণ আপনি জেনারেলি যদি দেখেন, এইটা কিন্তু কে না বোঝে, আমি পাগল শব্দটা উল্লেখ করলাম না, যে আমি যে ফল খেতে চাই গাছটা না থাকলে তো আমি ফল খেতে পারবো না, তখন গাছটা রক্ষা করতে হবে। আপনি যে তথ্য বললেন যে হ্যাঁ অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, কিন্তু অনেকে শ্রমিক জীবন দিয়েও তার কিন্তু এই প্রতিষ্ঠানে রক্ষা করেছে, জেনারেলি তাই। আচ্ছা এইবার আসি, সে ভাঙচুর বা এই ঘটনাটা ঘটে কেন? যদি নানা পক্ষের ইন্ধন না থাকে, বাংলাদেশে নাই আমি তা বলবো না, কারণ শ্রমিকদের দলীয় স্বার্থে ব্যবহার, আমাদের দ্বিতীয় পক্ষ দেশের মধ্যে গোষ্ঠী স্বার্থ রক্ষা করা, তৃতীয় পক্ষ বিদেশের স্বার্থ, নানা ধরনের ঘটনা আছে, এগুলো অস্বীকার করার কোনো কারণ নেই। কারণ আমরা তো দেখি শ্রমিক আন্দোলনের খবরগুলো তো রাখি, আমাদেরও যেমন শ্রমিক সংগঠন আছে, নানা পদ্ধতিতে আছে, এইটুকু রাখলাম। তাহলে এরপরেও সমাধান কি? একটা হতে হবে শ্রমিকরা যে কারণে ক্ষুব্ধ হচ্ছে, আপনি ক্ষুব্ধ হওয়ার এবং এই যে আপনি কারণগুলো দূর করতে মনে করতে হবে তাদের বয়স কি, এটা কিন্তু কৈশোর, এবং এই জায়গাগুলো যারা অনেক সময় কিন্তু নিজেদের সচেতনতার স্তরেরও ঘাটতি আছে, তাইলে আপনি যদি ওইখানে একটা সুষ্ঠু ট্রেড ইউনিয়ন, আমি শব্দটা উল্লেখ করছি, সুষ্ঠু ট্রেড ইউনিয়নের বেসিক ইউনিয়নের ধারা চালু করতে পারেন এবং সেই আওতায় নিয়ে আসতে পারেন যারা ওই শ্রমিকদের সচেতন এবং সংগঠিত করবে। আবার রিপিট করছি, সচেতন এবং সংগঠিত করবে নিজেদের দাবি আদায়ের জন্য। এবং এই ধরনের ট্রেড ইউনিয়ন মানে কি? বেসিক ট্রেড ইউনিয়ন মানে তো দর কষাকষির প্রতিষ্ঠান, এবং সে বাস্তবতা বুঝেই করবে। তা আপনি এইরকম একটা জায়গায় যদি না এনে, অনেক মালিক পক্ষ আছে
তারা ওই দ্বিতীয় তৃতীয় পক্ষকে ব্যবহারও করেন, ফাঁদেও পা দেন। আর অনেক সময় এই শ্রমিকরা যারা দেখে আমাদের কোনো উপায় নেই, তখন আরে যা হোক হোক, তখন একটা এনার্কির মধ্যে চলে যায়। তা আপনি সুষ্ঠু ধারার ট্রেড ইউনিয়ন কিন্তু এই ধরনের নৈরাজ্যকে কখনো সাপোর্ট করে না, আমরা কখনোই করি না। আমরা এই শ্রমিককে সচেতন করে শ্রমিক রাজ কায়েমের জন্য জনগণের সম্মতি নিয়ে করব, সেটা অন্য আলোচনা। কিন্তু এইখানে সুষ্ঠু ধারার ট্রেড ইউনিয়ন করা ছাড়া এর কোনো অল্টারনেট সমাধান আছে বলে মনে হয় না। একই সাথে দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, ব্যক্তি স্বার্থে এই শ্রমিক তার ইউনিয়নকে ব্যবহারও বন্ধ করতে হবে, তাইলে আপনি এই ক্ষেত্রে একটু রেমেডি পাবেন। আমি প্রসঙ্গক্রমে ছোট্ট দুইটা একটু মন্তব্য করতে খুবই পাচ্ছি। তার মধ্যে একটা চা শ্রমিক নিয়ে আলোচনায় তারা কিন্তু নিষ্পেষিত দেওয়া সম্ভব, যতটুকু হয়েছে আপনি জানেন। হ্যাঁ, আন্দোলন, এবং তারপরও যেটা করা হয়েছে এটা কিন্তু এখনো এখানে বকেয়াটা দেওয়া হচ্ছে না, নানা ধরনের জটিলতা আছে। আমি সময়ের অভাবে কথা বলছি, এটা জরুরি কর্তব্য, সেইটা না হলে এই শিল্পের সমস্যা আছে। এবং প্রসঙ্গক্রমে এই চা শিল্পের যখন কথা আসে, আমাদের সমতলে একটা চা শিল্প আছে, আপনারা জানেন, পঞ্চগড়। এটা কিন্তু খুবই ক্ষতির সম্মুখীন। ওইখানে কিন্তু মজুরি ব্যাপার না, ওই মজুরি আর এই মজুরি ডিফারেন্ট। ওইখানে বরঞ্চ কৃষকের স্বার্থ রক্ষা করা দরকার। আমি আর বললাম না, সেটা একটা জরুরি। এই পয়েন্টটাকে বলার জন্য আমি বলতে চাই যে শিল্পপতি এর আগে একটা আলোচনা উঠলো, আপনি খেয়াল করেন, আমরা যে 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশটা অর্জন করলাম, আরে ওরা যখন এই দেশে ছিল, এই লতিফ বনি বলেন, আদমজি বলেন, একটা কারখানা করলে তো তারা একটা স্কুল করতো, একটা কি বলে স্বাস্থ্যকেন্দ্র করতো, দাতব্য চিকিৎসা এইগুলো করতো। আর এখন আমাদের এই শ্রমিকদের টাকা দেওয়ার পরেও তো ডরমেটরি করে না, মানে মালিকরা। তাহলে এই জায়গায় আপনি কি খালি অনুনয় বিনয় করে পারবেন? আপনি পারবেন না। অনুনয় বিনয় করবেন, আপনি ভোট, ক্ষমতা এগুলো বিবেচনা করলে সে আপনাকে ব্যবহার করবেন। আপনার এইখানে কঠোর অবস্থান ছাড়া এটা চলবে না। খালি এই যে পরিবর্তন তো লাগবেই, কিন্তু এই পরিবর্তন আপনি আসবে না। কারণ এখন যে অর্থনীতির ধারা আছে, এইটা মুক্তবাজারের নামে যে লুটপাটের অর্থনীতির ধারা, সেটাই যেহেতু তার সামনে প্রধান হয়ে যায়, তাকে এইটা রাষ্ট্রীয় আইন নিশ্চিত করেই এই কাজটা করতে হবে। তখন তার মধ্য দিয়ে কিন্তু একটা সংস্কৃতির পরিবর্তন, দায়িত্ববোধের পরিবর্তন। কারণ ধরুন একজন, শেষ পয়েন্ট, যে যদি কেউ, আমি কথার কথা, একজন ইন্ডাস্ট্রি করছে, সে যদি দেখে যে এক্স নামে যে ইন্ডাস্ট্রি করছে তার এই ক্যাটাগরি করতে হয়, তাহলে ওয়াই যখন করবো এটা বিবেচনা করবে। কিন্তু ওয়াই যখন করতে যায়, দেখেন এক্স এইভাবে পার পেয়ে যায়, আমি আরো কি করে পার পেতে পারি, সেটাই বিবেচনা তার করতে হয়। এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটনা ছাড়া বিকল্প নাই। আমি একদম একটা মন্তব্য করি, যারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক, যারা সরকারি দলের সাথে যুক্ত, তাদের কিন্তু মনে রাখতে হবে 1983 সালে 24শে মার্চ এরশাদ যখন ক্ষমতায় আসলো, তারপরে 15 দলের নেত্রী হিসেবে হুসাইন মোহাম্মদের সাথে সরাসরি একটা সংলাপে বসা হয়েছিল, প্রিন্স ভাইয়ের নিশ্চয়ই মনে আছে। সেই ডায়লগের প্রধান বিষয়বস্তুর কয়েকটির মধ্যে একটি ছিল হচ্ছে ট্রেড ইউনিয়ন করার অধিকার। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে, 15 দল নেত্রী হিসেবে কিন্তু তিনি প্রথম উত্থাপন করা ট্রেড ইউনিয়ন করার অধিকার। আর আরেকটি যুক্ত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতারা যারা গ্রেপ্তার হয়েছিলেন, তাদের ফাঁসির রায় ঘোষণা হয়েছিল, তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এই বৈঠক থেকেই। অতএব ভাবা উচিত সেই আওয়ামী লীগ নেতার, যারা প্রতিষ্ঠানের মালিক, 41 বছর আগে তাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা কি সংকল্প নিয়ে তিনি সেদিন সংলাপে গিয়েছিলেন, এটা মনে রাখা দরকার। ওকে, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা শেষ করব। সবার কাছে মে দিবসের মে দিবস উপলক্ষে আমাদের দুই আলোচকবৃন্দ আলোচনা করলেন। আমরা নিশ্চয়ই এই যে পয়েন্টগুলো এসছে, এগুলোর সামনের দিকে এগুলো আমরা সুষ্ঠু সমাধান চাই। তো আজকের মতো শেষ করছি। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।